সিপিআইএম রাজ্য সম্পাদক প্রয়াত গৌতম দাসের শেষকৃত্য সম্পন্ন হয় শুক্রবার। এদিন দুপুরে অর্ধনমিত দলীয় পতাকা নিয়ে দলীয় কর্মী সমর্থকরা শোক মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলা মহাশ্মশানে নিয়ে যায় প্রয়াতের মরদেহ। বর্তমানে যখন একটি দমবন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে, পার্টি কার্যালয় থেকে শুরু করে পার্টি কর্মীদের ওপর হামলা হুজ্জুতি চলছে, ঠিক তখন দলের রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রয়াণ একটি শূন্যতা সৃষ্টি করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে কলকাতায় তার মৃত্যু হয়, সন্ধ্যায় নিয়ে আসা হয় রাজ্যে। গৌতম দাকে আমরা হারালাম। এই সময়টার মধ্যে আসলে আমাদের একজন অভিভাবককে আমরা হারালাম। আসলে তো ওনাদের পার্থিব করেই আমাদের পার্টিতে আসা। এই সময়টার মধ্যে গোটা রাজ্যে যখন একটা দমবন্ধকর অবস্থা আসে, এইরকম সময়ে ওনারা চলে যাওয়াটা আমাদের পার্টি যেমন ক্ষতি হলো, এমনি এই রাজ্যে এখন সত্তার একটা রাজনীতি চলছে, জাতিসত্তার রাজনীতি। জাতিসত্তার রাজনীতির বিরুদ্ধে কঠিন লড়াই 1967 সাল থেকে এই রাজ্যে শুরু হয়েছিল। এটা এখন নতুন চেহারায় আমাদের রাজ্যে উপস্থিত হয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে গৌতমদার মতো দক্ষ একনিষ্ঠ নেতা আমাদের অত্যন্ত জরুরি। ওনারা চলে যাওয়াতে আমাদের পার্টি যেমন ক্ষতি হলো। গৌতম দাস ছিলেন আন্তরিকভাবে পার্টিটা প্রতি তার যে দায়বদ্ধতা তিনি পালন করেছেন, পার্টি রাজ্য সম্পাদক হিসাবে আন্তরিকভাবেই তার দায়বদ্ধতা তিনি পালন করেছেন এবং এই 2-3 বৎসরের মধ্যে ওনার কাজের নিষ্ঠা, আন্তরিকতা, আনুগত্য, নিয়মবর্তিতা সমস্ত কিছু দিয়ে পার্টিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গৌতম দাস গ্রহণ করেছিলেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। চোখ রাখবো পরের খবরে। সম্প্রতি প্রতিবাদী কলম PB24 কলমের শক্তি সংবাদ ভবনে হামলা এবং সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটরস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে কৈলাসহর প্রেস ক্লাবের সদস্যরা। গণমাধ্যমে এই ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রত্যেকে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংবাদ ভবনে ভাঙচুরের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়েছে প্রতিবাদ সভায়। সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য জোরালো আবেদন জানানো হয় রাজ্য সরকারের কাছে। কৈলাসহর প্রেস ক্লাব থেকে বিগত দিনগুলোতে যেভাবে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং সাংবাদিক শান্তনু ভৌমিকরা খুন হয়েছিল, তার প্রতিবাদে যেভাবে কৈলাসহর প্রেস ক্লাব এই শহরের সাংবাদিক, বুদ্ধিজীবী, কলাকুশলীদেরকে পাশে নিয়ে যেভাবে সমবেতভাবে সোচ্চারিত হয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল, আগামী দিনেও আমরা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। আমরা সরকারের ইতিবাচক পদক্ষেপের দিকে আমরা নজর রাখছি, অপেক্ষায় থাকব। সাংবাদিকরা যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং কৈলাসহর প্রেস ক্লাব সাংবাদিকদের পাশে সবসময় রয়েছে, সবসময় থাকবে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। জানা যায়, গত 15 সেপ্টেম্বর 16 বছরের নাবালিকাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় তার প্রেমিক। পরবর্তী সময় তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসীরা নাবালিকাটিকে উদ্ধার করে পরিবারের লোকেদের খবর দেয়। পরবর্তী সময়ে ইরানি থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু বৃহস্পতিবার নাবালিকা মেয়েটি বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে নাবালিকা মেয়েটি কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। এখানে বিয়া হরিয়া বাড়ি লইয়া আইব, করব কইয়া আস্তা সবজি হান্দি নিয়ে ঘুরাইছে, টুকটুক দাওয়াইয়া লইয়া টুকটুকি লইয়া ঘুরাইয়া এখানে আইয়া আমার মাইয়া খুব জবরদস্তি করছে, খারাপ কাম করতো হরিয়া। এর বাদে কইছে, না তোরে আমি বিয়া করমু, তোরে আমি বিয়া হরিয়া আর বাড়িতে লইয়া যাইমু কইয়া এখানে নিয়া দর্শন হরিয়া। আর ওই যে তাইর
নামে এন পাইয়া এসে হে গেছে কি বন্ধু দি বাগ গিয়া আর ও হয়ে আমার মাইয়া তার এসে উদ্ধার করিয়া ফোন করিয়া আমরা টাইম দিচ্ছি আমরা গিয়া আনছি। স্বামীর সঙ্গে বহিরাজ্যে গিয়ে মৃত্যু এক গৃহবধূর, পরিবারের অভিযোগ মূলে গ্রেপ্তার স্বামী। 7 মাস আগে কদমতলা থানাধীন পশ্চিম বাঘন এলাকার বাসিন্দা আবুল হোসেনের সঙ্গে বিয়ে হয় রাজমিনা বেগমের। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে রাজমিনাকে অত্যাচার করত তার স্বামী। কিছুদিন পূর্বে তাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যায় আবুল হোসেন, সেখানেও তাকে মারধর করত বলে অভিযোগ। গত 12 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে তাদের নিজ ঘরে রাজমিনা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। রাজমিনা বেগমের পরিবারের অভিযোগ তাকে খুন করেছে আবুল হোসেন। মেয়ের বাবা স্বামী সহ 5 জনের নামে কদমতলা থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে পুনরায় ময়নাতদন্তের জন্য মৃতদেহ আগরতলায় পাঠানো হয়েছে। আমাদের এলাকারই একটা ছেলে আবুল হোসেন, সে বিয়ে করেছে মুসলিম শরীয়ত মোতাবেক ধর্মনগর নিবাসী আব্দুল হামিদের মেয়ে রাজমিনা বেগমকে। বিয়ের সপ্তাহখানেক পরে মহিলার উপর খুব টর্চার করতো বলতে তাদের থেকে আমরা শুনলাম। ছেলেটা এবং তার ভাইটাই অনেকেই ব্যাঙ্গালোর থাকে। গত মাস দেড়েক আগে মেয়েটাকে ওরা ব্যাঙ্গালোর নিয়ে যায়। তার আগে একটা টুকটুকের দাবি করার জন্য টুকটুক একটা দিতে হবে বলে তাকে খুব মারধর করতো। তো এখন ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোরে যাওয়ার পরে মেয়ের ভাইটাও এখানে থাকতো। প্রায় সময় দেখে যে তার ভগ্নিপতি মেয়ে তার বোনকে খুব মারে। গত 12 তারিখ জানতে পারলো যে বোন নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। কিন্তু ওদের বক্তব্য হলো ওদের টর্চার করতে করতে খুব মারধর করতে হতো, ওকে মেরে ফেলা হয়েছে। তো আমাদের কাছে সাহায্য চেয়েছিল, আমরা যাদের ডেড বডি ব্যাঙ্গালোর থেকে কীভাবে আনা যায় আমরা যতটুকু সাহায্য করেছি। ব্যাঙ্গালোর পুলিশের সঙ্গে কথা বলে বডি এসেছে। আসার পরে আমাদেরকে কাছে ওরা একটা লিখিত অভিযোগ দায়ের করেছে গতকালকে রাত্রে। অভিযোগ দায়ের করার সাথে সাথে আমরা এটা বধূ নির্যাতন 498 এবং মার্ডার 302 আইপিসি ধারায় আমরা 5 জনের বিরুদ্ধে এফআইআর নিয়েছি। মুখ্য আসামি যে আছে এফআইআর রেজিস্ট্রি হওয়ার আমরা 2-3 ঘন্টার ভিতরে যে প্রিন্সিপাল অ্যাকিউজ যে আছে আবুল হোসেন, আমরা অলরেডি হাফাই জেলা থেকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছি আমরা। আর আজকে আমরা আদালতে সোপর্দ করবো এবং রিমান্ড চাইব। সারা রাজ্যে বেড়ে চলেছে চুরি ছিনতাইয়ের ঘটনা। কোথাও না কোথাও চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে প্রতিদিন। বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাদ যাচ্ছে না কিছুই। বৃহস্পতিবার রাতে কমলপুর মহকুমা পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে। অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। নগদ অর্থ এবং আসবাবপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দলটি। প্রায় 1.5 লক্ষ টাকা নিয়ে যায় চোরের দলটি। বিষয়টি জানানো হয় কমলপুর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোর 6টা নাগাদ আমাদের ওই হালালি পোস্ট অফিসের যে হাউস ওনার, তো উনি গিয়ে আমাকে সকালবেলা ডেকে বলছেন যে পোস্ট অফিসের সামনের ফ্রন্ট ডোরটা একটু ড্যামেজ কন্ডিশনে আছে, এটা কে বা কারা এটা হয়তো খোলার চেষ্টা করেছে। তো দেখলাম যে সামনের দরজাটা ভাঙা এবং তালাগুলো ইনটেক্টই আছে, তালাগুলি খুলতে পারেনি এবং সামনের দরজাটা ফ্রন্ট ডোরটা ভাঙা এবং পেছনের যে দরজাটা ওই দরজাটা তখন খোলা ছিল। তো খোলা থাকায় আমরা কি বললাম, এই দরজা দিয়ে ভিতরে দেখলাম যে ভিতরের সব কিছু এলোমেলো এবং ওইখানের যে আয়রন চেস্টটা যেটার মধ্যে আমরা ক্যাশ রাখি ওই আয়রন চেস্টটাও মিসিং। ক্যালকুলেশন অনুযায়ী 1,09,382 টাকা। হ্যাঁ, 1,09,382 টাকা। 82 টাকা। হ্যাঁ, আর ক্যাশ এবং সঙ্গে স্টাম্প আছে কিছুটা। সিআরএফ স্টাম্প 74 টাকা, পোস্টেজ স্টাম্প 3,986 টাকা আর ফিলাটেলি স্টাম্প 2,440 টাকা। সঙ্গে আমাদের দুটো কম্পিউটার মনিটর, এইখানে একটা মনিটর এবং সামনের কাউন্টারের একটা মনিটর, দুটো মনিটর নিয়ে গেছে এবং পোস্টম্যান এই আর্টিকেল ডেলিভারি আপডেশনের জন্য যে দুটো মোবাইল ছিল, তো ওই মোবাইলগুলিও নেই, মোবাইলগুলিও চুরি করে নিয়ে গেছে। প্রতি বছরের মতো এবছরও টিএসআর 2 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে। টিএসআর ক্যাম্পে বিশ্বকর্মা পুজোয় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সমস্ত টিএসআর জওয়ানরা। এখানে বিশ্বকর্মা পুজোয় বিশেষ উল্লেখযোগ্য হল অস্ত্র পূজা। বাহিনীর এক কমান্ড্যান্ট জানান তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এদিন দেবশিল্পীর সামনে পূজা করা হয়। পুজোতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নে কর্মরত টিএসআর জওয়ানদের পরিবার পরিজনরাও। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করেন এই ব্যাটালিয়নে কর্মরত জওয়ানরা। আজকে তো আমরা প্রত্যেকবারই বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা হয় আমাদের ক্যাম্পে।
সবারই মঙ্গলার্থীর কারণে, কারণ আমাদের ক্যাম্পে হাতিয়ারও আছে, গাড়িও আছে, সব সব যন্ত্রপাতি আমরা যেটা আমাদের ক্যাম্পের মধ্যে আছে, যেটা যানবাহন থেকে শুরু করে সব কিছুই আছে। তো অতএব আমরা প্রত্যেকবারই করি এবং আমরা এবারও করলাম আমাদের ক্যাম্পের মঙ্গলার্থীর কারণে এবং সবার মঙ্গলার্থীর জন্য এই পূজাটা করা হয়। প্রতি বছরের নেই আমরা বিশ্বকর্মা পূজা বিশেষ করে আমাদের ক্যাম্পটি সেকশনই হয় এবং ক্যাম্পটি সেকশনে আমাদের বাহিনীতে সমস্ত তার সাথে আমাদের যে বস্ত্র, গাড়ি, যন্ত্রাংশ যত আছে সেগুলিকে আমরা এখানে পূজা করা হয়েছে আজকের দিনে। এটা পরম্পরাগতভাবে চলে আসছে, এবারও আমরা সেই অনুষ্ঠানটা করছি। এখনকার মতো খবর এই পর্যন্ত। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার।